নমস্কার। ইউ ওর এক্সাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বিপিএসসি টিআরই 4.0 সংস্কৃত প্রিপারেশন শুরু করছি। প্রথমেই বলি, তোমরা সবাই এই বিপিএসসি টিআরই 4.0 এই এক্সামে অংশগ্রহণ অবশ্যই করবে, কারণ এই ওয়েস্ট বেঙ্গলে আর কোনো পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। তাই তোমরা যথেষ্ট সময় পাচ্ছ, এই সময়ের মধ্যে তোমরা প্রস্তুতি শুরু করে দাও। আজকে আমরা এই বিপিএসসি টিআরই 4.0 সংস্কৃত প্রিপারেশন শুরু করছি। চলো, প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, নাদেয়ম ইত্যত্র প্রযুক্তঃ প্রত্যয়ঃ কঃ? ত্যক, ঢক, ঠক, ইয়ৎ। কি হবে? নাদেয়ম ইত্যত্র প্রযুক্তঃ প্রত্যয়ঃ কঃ? এখানে উত্তর হবে অপশন বি, ঢক প্রত্যয়। এই ঢক প্রত্যয়ের ক কি হবে? হলন্তম এই সূত্রের দ্বারা ইৎ সংজ্ঞা প্রাপ্ত হবে এবং তস্য লোপ এর দ্বারা কয়ের ইত হবে, মানে লোপ পাবে। আর এই ঢটা কি হবে? ঢয়ের স্থানে এও আদেশ হবে। এই এওটা শব্দের সঙ্গে যুক্ত হবে। তাহলে কি হয়েছে? নাদেয়ম পদটা কোন প্রত্যয় হয়েছে? ঢক প্রত্যয়ের দ্বারা হয়েছে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, রোহিণী ইত্যত্র ক প্রত্যয়? ইপ, ইস, ইন, ইন। রোহিণী ইত্যত্র ক প্রত্যয়? এখানে হবে ইপ প্রত্যয়, এ। অপশন এ হবে উত্তর। এরপরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, চিত্রগোহু ইতি পদে সমাসও অস্তি। চিত্রগোহু ইতি পদে সমাসও অস্তি, কর্মধারয়ঃ বহুব্রীহি দিগঃ অব্যয়ী ভাবঃ। চিত্রগোহু এর বেশ বাক্য করলে কি হবে? চিত্রা গাব ইয়স্য সহ। তার মানে এটা হচ্ছে অপশন বি, বহুব্রীহি। এরপরে এখানে যে প্রশ্নগুলো আলোচনা করছি, তোমাদের সিলেবাসের মধ্য থেকেই আলোচনা করছি। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, সুমদ্রম ইতি পদে সু উপসর্গস্য কো অর্থঃ? সুমদ্রম ইতি পদে সু উপসর্গস্য কো অর্থঃ? সমীপম, শোভনম, সমৃদ্ধি, যুগপৎ। সুমদ্রম, এখানে সুমদ্রম এই পদের সু এই উপসর্গের অর্থটা কি? সমৃদ্ধি। মদ্রাণাং সমৃদ্ধি সুমদ্রম। এরপরে দেখো, শুদ্ধম বাক্যম চিনুত, রাধা কৃষ্ণেন সহ বনং জগাম। এই বাক্যটা অবশ্যই ঠিক আছে। সুধা রামায়ণং পঠিতবতী, এটা ভালো করে দেখো, এটাও ঠিক আছে। পিতা পুত্রম প্রশ্ন পৃচ্ছতি, এই বাক্যটাও ঠিক আছে। শোভা মোহনেন জলম ইয়াচয় মাস। এখানে দেখো, শোভা মোহনের কাছ হইতে জল চাইছে। তাহলে দেখো, হইতে থেকে চেয়ে কি হয়? অপাদানে পঞ্চমী। তাহলে এখানে মোহনাথ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি হয়েছে? মোহনেন। তাই অশুদ্ধ বাক্য হচ্ছে অপশন ডি, এটা। এরপরে
এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো, অভিজ্ঞান শকুন্তলম ইতি নাটকে মাতলিঃ কঃ? কর্ণ শিষ্যঃ, দ্বারপালঃ, তপস্বী, ইন্দ্র সারথি। অভিজ্ঞান শকুন্তলম ইতি নাটকে মাতলিঃ কঃ? এটা হচ্ছে ইন্দ্র সারথি। ইন্দ্র সারথি হচ্ছে মাতলি। এইরকম ছোট ছোট প্রশ্নগুলো তোমাদের অতি অবশ্যই ভালো করে জেনে রাখতে হবে। প্রত্যেকটা কাব্য থেকে যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো তোমাদেরকে অতি অবশ্যই এগুলো জানতে হবে, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন হয়। এরপরে দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থ হি কন্যা পরকীয় এব। অর্থ হি কন্যা পরকীয় এব অস্মিন বাক্যে কহ ছন্দঃ ভবতি? উপজাতি শিখরেণী ইন্দ্রবজ্রা বংশস্থ। অর্থ হি কন্যা পরকীয় এব, কি হবে? এই উদাহরণ বাক্যে দেখো 11টা অক্ষর আছে, একাদশ অক্ষর যুক্ত। এটা বিশ্লেষণ করলে কিভাবে? গণ বিশ্লেষণ করলে সদেন্দ্র বজ্র যদিতৌ জগৌগ, অর্থাৎ ত তো বর্গের জ, গ গ এই গণগুলো হবে। তাই এই গণগুলো কোন ছন্দে আছে? সদেন্দ্র বজ্রা যদিতৌ জগৌগ, মানে ইন্দ্র বজ্রাতে আছে। ছন্দ তোমাদের সিলেবাসে অবশ্যই আছে, তাই প্রত্যেকটা ছন্দ তোমরা ভালোভাবে তৈরি করে রাখবে। এরপরে দেখো, 8 নম্বর প্রশ্ন, রজজুষে জন্মনি সত্যবৃত্তয়ে। রজজুষে জন্মনি সত্যবৃত্তয়ে ইতি কস্মাৎ গ্রন্থাৎ উল্লিখিতম? কোন গ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে? অভিজ্ঞান শকুন্তলম, কাদম্বরী, নীতি শতকম, দশকুমার চরিতম। রজজুষে জন্মনি সত্যবৃত্তয়ে, এটা নেওয়া হয়েছে কাদম্বরী থেকে। কাদম্বরীর মঙ্গলাচরণ হচ্ছে এই রজজুষে জন্মনি সত্যবৃত্তয়ে। তাই প্রত্যেকটা কাব্যের মঙ্গলাচরণগুলো তোমরা অতি অবশ্যই ভালোভাবে জেনে রাখবে। আমার এ বিষয়ে একটা ক্লাস করা আছে, আমি এই ক্লাসের ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা দেখে নেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন, সজ্জনস্য মুখ্যং লক্ষণম কিম? সজ্জনস্য মুখ্যং লক্ষণম কিম? অহংকারঃ, পরপীড়নম, পরোপকারঃ, ক্রোধঃ। সজ্জনস্য মুখ্যং লক্ষণম মানে সজ্জন ব্যক্তির লক্ষণ কি? পরোপকার, পরের উপকার করাই হচ্ছে সজ্জনের লক্ষণ। এটা নীতি শতকম থেকে নেওয়া হয়েছে। নীতি শতকম তোমাদের সিলেবাসে আছে। এরপরে দেখো 10 নম্বর প্রশ্ন, বিদ্যা নাম নরস্য ভূষণম। বিদ্যা নাম নরস্য ভূষণম অত্র ভূষণম কিমর্থম? ভূষণম কিমর্থম? অলঙ্কারঃ, ধনম, মিত্রম, বলম। বিদ্যা নাম নরস্য ভূষণম, এখানে ভূষণ কথার অর্থ হচ্ছে অলঙ্কারঃ। অপশন এ হচ্ছে উত্তর। বিদ্যা হলো নরস্য মানে মানুষের অলঙ্কার, এটাও নীতি শতক থেকে নেওয়া হয়েছে। এরপরে দেখো 11 নম্বর প্রশ্ন, মুদ্রা রাক্ষসস্য নায়িকা কা? কুটুম্বিনী, মদনিকা, মুরা, নাস্তি এব। মুদ্রা রাক্ষসস্য নায়িকা
বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস হচ্ছে স্ত্রী বর্জিত নাটক, তাই এখানে কোনো নায়িকা নেই। এগুলো প্রত্যেকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেখো 12 নম্বর প্রশ্ন, উত্তর রামচরিতস্য নায়িকা কা? তমসা, আত্রেয়ী, জনক দুহিতা, রোহিণী। উত্তর রামচরিতস্য নায়িকা কা? এখানে দেখো সরাসরি কিন্তু উত্তর না দিয়ে একটু ঘুরিয়ে দিতে পারে। এখানে তমসা হবে না, আত্রেয়ী হবে না, রোহিণীও হবে না, এখানে জনক দুহিতা মানে সীতা। সরাসরি সীতা না দিয়ে কি বলেছে, জনক দুহিতা। উত্তর রামচরিতস্য নায়িকা কা? জনক দুহিতা। এরকমই অপশনগুলো থাকতে পারে। এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন দেখো, মৃচ্ছকটিকস্য রূপক বিধা অস্তি। মৃচ্ছকটিকস্য রূপক বিধা অস্তি নাটকম সমবকারক ব্যয়গঃ প্রকরণম। কি হবে? মৃচ্ছকটিকস্য রূপক বিধা। রূপক বিধা মানে যে 10টা রূপক আছে সেই 10টা রূপকের মধ্যে এই মৃচ্ছকটিকটা কোন ভাগের অন্তর্গত? 10টা রূপক কি কি তোমরা মনে রাখবে, নাটক, প্রকরণ, ভান, ব্যয়ক, সমবকার, ডিম, ইহামৃগ, অঙ্ক, বিধি, প্রহসন। এই 10টা, এই 10টার মধ্যে মৃচ্ছকটিকটা হচ্ছে কি? অপশন ডি, প্রকরণ। এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন, কালিদাস মতে মেঘে কতি দ্রব্যাণি বিদ্যন্তে। কালিদাস মতে মেঘে কতি দ্রব্যাণি বিদ্যন্তে? 4, 5, 6, 7। কালিদাস মতে মেঘে কতি দ্রব্যাণি বিদ্যন্তে? চতুর্দ্রব্যাণি বিদ্যন্তে। এ বিষয়ে মেঘদূতে একটা শ্লোক আছে, দেখে নেবে তোমরা। ধূমজ্যোতি সলিল মরুতাং সন্নিপাত। অর্থাৎ ধূম, জ্যোতি, জল, বাতাস, এই 4টা দ্রব্য নিয়ে মেঘের সৃষ্টি। এটা হচ্ছে কালিদাসের মতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই মেঘদূত থেকে তোমরা 10 থেকে 15টা শ্লোক মুখস্থ করে রাখবে, দেখবে কমন পেয়ে যাবে। এরপরে দেখো 15 নম্বর প্রশ্ন দেখো, অগ্নিমিলে পুরোহিতম ইতি মন্ত্রেণ প্রারভ্যতে সামবেদঃ, যজুর্বেদঃ, ঋগ্বেদঃ, অথর্ববেদঃ। অগ্নিমিলে পুরোহিতম, এই মন্ত্রটা শুরু হয়েছে কোন বেদে? অপশন সি হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদের প্রথম মন্ত্র হচ্ছে অগ্নিমিলে পুরোহিতম, অর্থাৎ এটা হচ্ছে অগ্নি সূক্ত থেকে নেওয়া হয়েছে। এবারে যদি বলে ঋগ্বেদের প্রথম শব্দ কি? প্রথম শব্দ হচ্ছে অগ্নিম। অগ্নিম হচ্ছে ঋগ্বেদের প্রথম শব্দ। এই অগ্নি সূক্তির দেবতা কে? দেবতা হচ্ছেন অগ্নি। ঋষি বিশ্বামিত্রের পুত্র মধুচ্ছন্দা ঋষি, আর ছন্দ হচ্ছে গায়ত্রী ছন্দ। এই সূক্তগুলো তোমরা অতি অবশ্যই তৈরি করে রাখবে। এরপরে দেখো 16 নম্বর প্রশ্ন দেখো, গায়ত্রী মন্ত্রস্য উপাস্য দেবতা অস্তি উষা, বিষ্ণু, সবিতা, অগ্নি। গায়ত্রী মন্ত্রস্য উপাস্য দেবতা, গায়ত্রী মন্ত্রের উপাস্য দেবতা কে? অপশন সি সবিতা। এরপরে 17 নম্বর প্রশ্ন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুরূহার্থ সক্রিয়া রূপ বর্ণনম। দুরূহার্থ সক্রিয়া রূপ বর্ণনম অত্র কঃ অলঙ্কারঃ দোততে। স্বভাবোক্তি নিদর্শনা কাব্যলিঙ্গম অর্থান্তর ন্যাস। কোনটা হবে? দুরূহার্থ সক্রিয়া রূপ বর্ণনম।
অত্র কহ অলঙ্কার দুটোতে। এর দ্বারা কি বোঝানো হয়েছে? দুরূহ অর্থ বিশিষ্ট শব্দের দ্বারা যদি কোনো ক্রিয়া বা পদার্থের বর্ণনা করা হয় তখন কি হবে? স্বভাবোক্তি অলঙ্কার হবে। দুরূহ অর্থ বিশিষ্ট শব্দের দ্বারা যদি কোনো পদার্থের রূপ বর্ণনা করা হয় তখন সেখানে কি অলঙ্কার হয়? স্বভাবোক্তি অলঙ্কার হয়। এই অলঙ্কারগুলো তোমরা অতি অবশ্যই মুখস্থ করে রাখবে। এরপরে দেখো 18 নম্বর প্রশ্ন দেখো, রাজীব রাজীবম রাজীবমিব রাজীবম अस्मिन् उदाहरणे क्वः अलङ्कारः प्रयुक्तः? उपमा अलङ्कारः, अनन्वय अलङ्कारः, रूपक अलङ्कारः, अनुप्रास अलङ्कारः। রাজীবমিব রাজীবম, এখানে কি হবে? কোন অলঙ্কার হবে? এখানে দেখো ইব কথাটা আছে, রাজীবমিব ইব কথাটা আছে। অনেকেই তোমরা ইব কথাটা আছে বলে উপমা অলঙ্কার এটা করে দেবে, কিন্তু এটা হবে না। কেন হবে না? যখন একই রকম বা একই পদার্থের মধ্যে তুলনা করা হয়, যখন একই রকম বস্তু বা একই পদার্থের মধ্যে তুলনা করা হয় তখন কিন্তু উপমা অলঙ্কার হয় না। কি হয়? অনন্বয় অলঙ্কার হয়। অনন্বয় অলঙ্কার হয়। রাজীব মানে কি? পদ্ম, পদ্মের মতো পদ্ম। তাহলে এখানে পদ্মের সঙ্গে আবার পদ্মের কি করা হচ্ছে? তুলনা করা হচ্ছে। তাহলে এখানে একই রকম বস্তু হচ্ছে, তাই অলঙ্কার কি হবে? অনন্বয় অলঙ্কার। এরপরে দেখো 19 নম্বর দেখো, কণ্ঠবর্ণম নাস্তি কণ্ঠবর্ণম নাস্তি চ র হ প। এখানে নাস্তি নয়, এখানে অস্তি হবে। কণ্ঠবর্ণম অস্তি মানে এই অপশনে কণ্ঠবর্ণ কোনটা? কণ্ঠবর্ণম অস্তি হ অকুহ বিসর্জনীয়ানাং কণ্ঠঃ। অ অ মানে অ আর আ, কু কু হচ্ছে কি? ক বর্গ। ক বর্গে যে 5টা বর্ণ আছে সেই 5টা বর্ণ হচ্ছে কণ্ঠবর্ণ আর হচ্ছে হ। হ, এই হটা হচ্ছে কণ্ঠবর্ণ। অকুহ বিসর্জনীয়ানাং কণ্ঠঃ। এরপরে দেখো 20 নম্বর, ঘি সংজ্ঞা নাস্তি ঘি সংজ্ঞা নাস্তি অগ্নি মণি ধেনু সখী। ঘি সংজ্ঞা হয় না কার? অগ্নি মণি ধেনু সখী। কার ঘি সংজ্ঞা হয় না? প্রথমে জানতে হবে ঘি সংজ্ঞাটা কি। এগুলো তোমাদের প্রত্যেকটা কিন্তু সিলেবাসের মধ্যেই আছে, আর এইগুলোই পড়বে পরীক্ষাতে। এরপরে দেখো ঘি সংজ্ঞাটা কি? শেষ ঘিয় সখী, অর্থাৎ অনদীসংজ্ঞক হ্রস্ব ইকারান্ত এবং হ্রস্ব উকারান্ত শব্দ কি হয়? ঘি সংজ্ঞা হয়। এখানে হ্রস্ব ইকারান্ত কি আছে? অগ্নি মণি আর সখী। আর হ্রস্ব উকারান্ত আছে ধেনু। তাহলে এগুলোর মধ্যে ঘি সংজ্ঞা হবে না কোথায়? সখীতে। অগ্নি এটাও ঘি সংজ্ঞা, মণি এটাও ঘি সংজ্ঞা, আর ধেনু হ্রস্ব উকারান্ত এটাও ঘি সংজ্ঞা, কিন্তু সখী শব্দের ঘি সংজ্ঞা হয় না। এগুলো তোমরা অতি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে।